রোহিণী চন্দ্রকে মেরে এবার বাড়িতে সবার সামনে সবটা বলে দিবে সিদ্ধান্ত নিয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন বুবলাইকে চর মেরে বলছে, তোর প্রশ্নের উত্তর চাই তো, এই নে তোর প্রশ্নের উত্তর। আর তখন এদিকে কেশা বলে, আপনি এভাবে আমার স্বামীকে মারতে পারেন না। নতুনের রাগ দেখে সবাই অনেক চমকে যায়। তখন বলে, নতুন আমি ওর বাবা, ওর সামনে আমি দাঁড়িয়ে আছি, তুই কোন অধিকার ওর গায়ে হাত তুললি বলতো? আর তখন বলে, সেই অধিকারে এত বছর ওকে আমি বড় করেছি, ওকে লেখাপড়া শিখিয়েছি, সেই অধিকারে যে ওর পিছে কারি কারি টাকা খরচ করে ওকে দুই পায়ের দাঁড়ানোর চেষ্টা করেছি, সেই অধিকারে ওকে আমি মানুষ করার চেষ্টা করেছি, সেই অধিকারে তুই যখন তোর পরিবারে ছিলি না, ফেলে চলে গিয়েছিলি, তখন আমি নিজের বুক দিয়ে আগলে রেখেছি ওদেরকে। অধিকারে এতদিন ওকে মারিনি, উচিত ছিল আমার, অনেক আগেই মারার উচিত ছিল, কিন্তু আটকিয়েছে, স্নেহে আটকিয়েছে, মায়ায় আটকিয়েছে, মমতায় আটকিয়েছে। মনে হয়েছে আরে ছেলেটার বাবা নেই, ওকে কেন মারবো আমি? এখন তো আর সেই বাধা নেই, তুই তো ফিরে এসেছিস, একদম মহান তুই হয়ে ফিরে এসেছিস, এবার ওকে আমি মারবো। যতবার ও বৌঠানের দিকে খারাপ ইঙ্গিত করবে ততবারই মারবো, যতবার ও আমাকে অপমান করবে ততবার মারবো। এতদিন মারিনি ভদ্রতার খাতিরে, কিন্তু এখন আর ছাড়বো না। ভদ্রতাকে ও ভেবেছে দুর্বলতা, দুর্বলতা নই, এবার আর সেই দুর্বলতায় আটকাবে না, এই ভাবনার সুযোগটাই দিব না ওকে। স্বামী তখন বলে, ছি 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 নতুন, শেষ পর্যন্ত তুই এই রূপ দেখালি? আর তখন নতুন বলে, এখনো রূপ দেখানোর বাকি আছে মাসি, এখনো তো রূপটা দেখাইনি। আর তখন এদিকে কুর্চি বলে, মা এ তোমার কেমন বিচার? বুবলাই যে তখন থেকে এত খারাপ খারাপ কথা বলছে, সেইগুলো দেখে তোমাদের একবারও প্রতিবাদ করতে ইচ্ছে করলো না, তাই না? আর তোমাদের কারোর একবার মনে হলো না যে এই কথা বলতে পারে না, এই কথাগুলো বলা উচিত নয়? আর বলে যে এমন মানুষ তোমরা, তোমার তো বয়স হয়েছে, তোমার তো বিবেচনা দেখছি একদম শেষ, লোপ পেয়ে গেছে একদম। তখন বুবলাই বলে, আমি তোমাকে ছাড়বো না নতুন কাকু, কিছুতেই ছাড়বো না, তুমি আমার গায়ে হাত দিলে তো। আর তখন বর্ষা বলে, ছাড়বে কেন তুমি? চলো থানায় যাবো আমরা, উনি আমাদের বাড়িতে এসে গুন্ডামি করবে, মারবে, আমরা কি চুপচাপ করে দাঁড়িয়ে দেখবো না তো? আর তখন নতুন রেগে গিয়ে বলে, যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়ি ছেড়ে তারপরই যাবে, থানায় যাও, কোর্টে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তার আগে তোমাদেরকে বাড়ি ছাড়তে হবে। মনে রেখো এই বাড়িটা আমার, তা আমি যাকে মনে করব এই বাড়িতে সেই থাকবে, আর যাদেরকে মনে করব না তারা থাকবে না, কি কার কি করার আছে। আর তখন এদিকে দেখা যাবে মিঠিল বলে, আমি তো আসল কথাটা বলার সুযোগই পাচ্ছি না, কি আশ্চর্য, কথাটা বলতেই তো এখানে এলাম, যে সেই জন্যই তো নতুন কাকুকে টেনে নিয়ে আসলাম এখানে। আর তখন বলে, আমরা এখন তোমার কথা শুনি। তখন বলে, দাদা ভাই, নতুন কাকু যদি তোর গায়ে হাত তুলে অন্যায় করে থাকে, তাহলে তুই কিন্তু অন্যায়টাকে ইনভাইট করেছিস। মানছি যে তুই নতুন কাকুর গায়ে হাত তুলিসনি, কিন্তু তার থেকে বেশি তুই অপমান করছিস নতুন কাকুকে, এই অপমানটা না ক্ষমার অযোগ্য, তোকে আমি এই কথাটা বলে দিলাম আজ। আর তখন কুর্চি বলে, কাকে কি বলছিস? বাবিন, ওর কোনো বোধ আছে? ও কি কাকে বলছে? মলিনী তখন বলে, নিজের মায়ের সম্পর্কে যে এমন কথা বলতে পারে, আমি ছেলে বলে স্বীকারই করি না, আমি ত্যায্যপুত্র করবো। তখন বলে, তুমি আমাকে ত্যায্যপুত্র করবে? আমি তোমাকে মা বলে স্বীকার করলে তো তুমি ত্যায্যপুত্র করবে, আমি তোমাকে মা বলে মানিই না। একজন বাইরের লোক দিনের পর দিন আমাদের বাড়িতে থেকে যাবে, আর আমার মায়ের সঙ্গে ফষ্টি নষ্টি করবে, সহ্য করবো? আর তুমি তাতে প্রশ্রয় দিয়েছো, দিনের পর দিন প্রশ্রয় দিয়েছো। তখন তো রেগে যায় কমলিনী, আর বলে, বুবলাই। আর তারপর দেখা যাবে নতুন বলতে থাকে, একবার মার খেয়ে শিক্ষা হয়নি তো আবার মার খেতে চাইছি, আবার মারবো, নিজের হাতে নয়, একদম গারোতে নিয়ে গিয়ে পুরবো, সেই ক্ষমতাটা আমার আছে, সেই ক্ষমতাটা আমি তোকে দেখাবো। এতদিন কিচ্ছু বলিনি, কারণ এতদিন তোর মায়ের মুখের দিকে চেয়েছিলাম, তার জন্য কিচ্ছু বলিনি। তখন কমলিনী বলতে থাকে, যে এই অপমানটা ও আমাকে করছে, নিজের মাকে করছে, তারপর তো তোমার আর আমার মুখ চেয়ে কিছু করার নেই, ঠাকুরপো তোমার যা খুশি তুমি তাই করতে পারো। মিঠিল বলে, আমার একটা কথা বলার আছে। তখন তো চন্দ্র রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, কি কথা বলার আছে তোমার? হঠাৎ এই বাড়িতে তুমি চলে আসো, হঠাৎ কি সব বলে যাও, তোমার তো এখনো বিয়ে হয়নি, এত কথা বলার তোমাকে কে অধিকার দিল বলো তো? তো বাবিন একদম উচিত জবাব দিয়ে দেয়, আর বলে যে আমি ওকে অধিকার দিয়েছি, এই বাড়ির অনেকেই অধিকার দিয়েছে, বিয়েটা হয়নি, হবে, বিয়ে হয়নি তো হবে, তাই বলে এই নয় যে ও কোনো অন্যায়ের কথা বলতে পারবে না, মায়ের সঙ্গে মায়ের নামে এত কথা বলবে, আর সেটা ও দাঁড়িয়ে মেনে নিবে, সেটা তো হতে পারে। তুই বল, আমি শুনছি। আর তখন বলতে থাকে, 14/12 সমাজ সিভিলে, সেই বাড়িটা চেনেন আঙ্কেল? কথাটা শুনে চন্দ্র একদম চমকে যায়, বলে, মানে? এরপর বললাম যে এই ঠিকানাটা কি আপনি জানেন? আর তখন সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে, আর বলে যে মানে 14/12 সমাজ সিভিলে ঠিকানাটা কি আপনার জানা আছে? তখন বলে, হ্যাঁ, কিসের ঠিকানা এটা?
কোথাকার ঠিকানা। আর তখন বলে গত বছরে খুব ধুমধাম করে আপনি আপনার ওই পক্ষের মেয়ের জন্মদিন পালন করেছিলেন, আর কিছু ছবি আমার কাছে আছে। এই বলে ছবিগুলো বের করে, আর ছবিগুলো বের করার কথা শুনেই তো চমকে যায় চন্দ্র, আর বলে দেখবেন। তখন বলে মানে আমার তো তখন কিছু মনেই পড়তো না। আর তখন বলে যে কাকিমা ছবিগুলো না আমি এখন তোমার কাছে রেখে যাচ্ছি, তুমি সময় পেলে একটু দেখবে। নতুন তখন ছবিগুলো নিয়ে বলতে থাকে ছবিগুলো আমার কাছে দাও, ওই ছবিগুলো না বৌঠানের কাছে রাখাটা একদম সেফ নয়, আমার কাছে রাখবো। আর তারপর দেখা যাবে চন্দ্র বলে ভুল করছিস নতুন, ও যেই ঠিকানাটার কথা বলে সেটা তো আমার হোমের ঠিকানা। কিন্তু এখন বলে একটু আগে তো মনে করতে পারছিলে না, আর এখন বলছো হোমের ঠিকানা। আর তখন এদিকে মিঠি বলে যে বাবা মায়েদের জন্য ছেলে মেয়েরা গর্বিত হয়, আর তোমার জন্য না আমার লজ্জায় মাথাটা হেট হয়ে যাচ্ছে। তুমি নিজের মেয়েকে সবার সামনে পরিচয় পর্যন্ত দিতে পারোনি। কিসের বাবা তুমি? কে ডাকবে তোমাকে বাবা? হ্যাঁ, আমি হয়তো বা একবার ডেকেছিলাম বাবা বলে, আমরা না ভুল করেছিলাম, আমি ভুল করেছিলাম। যদি একবারও তোমাকে বাবা বলে ডেকে থাকি তাহলে আমি খুব বড় ভুল করেছি, তোমার তো বাবা হওয়ার যোগ্যই নই। তখন বলে এখনো সময় আছে দাদাভাই, সত্যি কথাটা বলে দাও। আর তখন এই কথা শুনে এদিকে ঠাম্মি বলতে থাকে তোরা সবাই মিলে আমার ছেলেটাকে কি পেয়েছিস? সবাই মিলে আমার ছেলেটাকে এভাবে এত কথা কেন শোনাচ্ছিস বল? আর তখন দেখা যাবে এদিকে বুবলাই বলতে থাকে ঠাম্মি কি উদ্দেশ্য সেটা এখনও বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বর্ষা তখন বলে ওরা তো বাবাকে বাড়ি থেকে তাড়াতে চাইছে, এটাই হচ্ছে ওদের সবার আসল উদ্দেশ্য। কিন্তু আমরাও দেখবো যে অন্য কোথাও কিভাবে বাবাকে তাড়িয়ে দেয়, সেটা আমরাও হতে দেব না, তাই না? চন্দ্র তখন বলে আচ্ছা নতুন, তো যদি বাড়িটা ফিরিয়ে নেওয়ার ছিল তাহলে দিয়েছিলি কেন? আর তখন বলে তুই হঠাৎ করে এই বাড়িটা নিয়ে উৎসাহিত হয়ে পড়লি কেন চন্দ্র? এই বাড়িটা তো তোর নয়, তোরা তো এই বাড়িতে ভাড়া থাকতিস। আর বলে যে এই বাড়িটা আমি কিনেছি আমার নামে, তারপর এই বাড়িটা আমি মাসি আর বৌঠানের নামে করে দিয়েছিলাম। তারপর দেখা যাবে বলতে থাকে তারপর মাসির মনে হয়েছিল যে মাসি এই বাড়িটা নিজের কাছে আর রাখবে না, বিবেক জেগে উঠেছিল, তার জন্য আমাকে আবার ফিরিয়ে দিতে চাইছে, এই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই তো বৌঠান আমার নামে মানে আমার কাছে দলিলটা দিয়ে এসেছে। বৌঠানের সততা, তা এর মধ্যে তোর পাটটা কোথায়? আর তখন বলে তুই বাড়ি বাড়ি বলে লাফাচ্ছিস কেন? বাড়ির সঙ্গে তো তোর কোনো যোগাযোগই নেই। আর তারপর যদি তুই বলিস যে তোর থাকার কোনো বাড়ি নেই, বাকি সবাইকে নিয়ে তুই এই বাড়িতেই থাকবি, তখন দেখা যাবে। আপাতত তুই এই বাড়িতে থাকবি, তখন দেখা যাবে। আর আপাতত বৌঠানের নামেই বাড়িটা থাকবে। বলেনি তখন বলে না নতুন ঠাকুরপো। তখন নতুন বলে না বৌঠান তুমি আর কিচ্ছু বলবে না, এতদিন তুমি কিছু না বলে ওরা তোমাকে যা খুশি করে এসেছে, যা খুশি অপমান করে চলে এসেছে, সেটা আর বলতে দিলে চলবে না। এখন নতুন করে তুমি আর কিছু বলো না, সম্পূর্ণ আমার উপর তুমি ছেড়ে দাও। এতদিন তোমার কোনো ক্ষতি করিনি, আজও করবো না, আর খারাপ চাইনি, আজও খারাপ চাইবো না, তার উপর একটু ভরসা রাখো। তখন বলে আমি যেই ছবিগুলো জোগাড় করেছি সেই কপিগুলো আমার কাছে আছে, কিন্তু আমার সেই মানে আমরা সেই কপিগুলোর গল্প শুনতে চাই। আপনি তো বললেন যে ওই অনুষ্ঠান নাকি হোমে হয়েছিল, আপনার মেয়ের জন্মদিনটা নাকি হোমে পালন করা হয়েছিল। আমার কাছে খবর আছে যে ওটা কোনো হোমের অ্যাড্রেস নয়, ওটা একটা বাড়ির ঠিকানা। একটা মিথ্যে বলতে গেলে না 10টা মিথ্যে বলতে হয়, আর মিথ্যের ফাঁদে জড়াবেন না আঙ্কেল। এদিকে মিঠির খুব কষ্ট লাগে। আর তখন মিঠিল বলে আপনি যদি মনে করেন যে আমি বাইরের লোক, তাহলে কেন আমি এই বাইরের ব্যাপারে কথা বলছি, তাহলে আপনাকে আমি বলবো যে আমার সেই অধিকার আছে। আমি কাকিমার খুব কাছের, আর কাকিমার হয়ে আমি কথাটা বলছি, সেই জায়গা থেকেই কথাটা বলছি আর জড়িয়ে আছি। আর তখন বলে কি ঠিক যেমনভাবে নতুন কাকু জড়িয়ে আছে, মানুষকে সবাই মিলে পিষিয়ে মারলে তো চলবে না, আমরা তাকে সাপোর্ট করব, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি। যদিও শেষ কথা কোর্ট বলবে, কথা আমরাও বলবো না, আপনিও বলবেন না। আপনি যদি প্রথম থেকে সবটা স্বীকার করে নিতেন তাহলে আপনাকে এই কোর্ট কেসের মধ্যে জড়াতে হতো না, আপনাদের ছেলে মেয়েরও ফেসলেসটা একটু কম হতো, ভেবে দেখবেন আঙ্কেল। আর তখন বলে নতুন কাকু তুমি কি বাড়ি যাবে? আর তারপর কুর্চি বলে দাদাভাই এখানে সবাই সব কিছু বলছে, এবার তোমায় আমি একটা কথাই বলবো শেষবারের মতো, যে তোমার জন্য আমার বৌদিভাই অনেক অসম্মান হয়েছে। হ্যাঁ, আরও অনেক অসম্মান হওয়ার বাকি আছে, তাই বলছি সময় থাকতে থাকতে তুমি তোমার জীবনে যা যা করেছো সমস্তটা বলো, ঠিক হোক ভুল হোক আর ঠিক হোক সেটা সবার সামনে স্বীকার করো। আর তখন বলে আমি কিছু করিনি রে বোন, তুই বিশ্বাস কর আমি কিচ্ছু করিনি। মা তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আচ্ছা যেই মানুষটা স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে তাকে দিয়ে কি করালো সেটা কি তার দায়ভার? আর তখনই দেখা যায় ঠাম্মি বলতে থাকে কাঁদিস না, আমি তো আছি, আমি তো তোর মা, কোর্টে যদি যেতে হয় তুই যাবি, সব কিছু বলবি, ঠিক আছে? আমিও বলবো যে আমার এই
আমার বৌমা কি কি ব্যভিচার করেছে। কমলিনী কথাটা শুনেই খুব কষ্ট পায়। কমলিনী বলে যে অসাধারণ, মঙ্গল হোক আপনার, ভালো হোক আপনার মা। শেষমেশ এই কথাটা আপনি বলেই ফেললেন। ভালো থাকুন মা, ঈশ্বর সব দিক থেকে সবকিছুই দেখছে, এসবের বিচার করবেন। কথা বলে কমলিনী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সবাই বেশি কষ্ট পায়, বুঝতে পারে যে কমলিনী খুব কষ্ট পেয়েছে। অন্যদিকে দেখা যাবে চন্দ্র সেই হোস্টেলে যায়, যেই হোস্টেলে সোহালি আর সোহিনী আছে। আর তখন গিয়ে ডাকতে থাকে সোহিনী। এরপর বলে তুমি এখানে এসেছো, আমি জানতে চাই যে আমরা আর কতদিন এখানে থাকবো। সোহিনী আমাকে একটু সময় দাও প্লিজ। আর তখনই সোহালিয়া সেখানে আসে। সে তখন বলে বাপি, তুমি আর আমার মা সেদিন এত মিথ্যে কথা কেন বলতে বললে? তুমি তো আমার বাপি হও, তারপরেও বলছো যে বাপি বলে না ডাকতে কেন? তখন বলে মা রে, আমার না এখন কোনো উপায় ছিল না, তুই না একটুখানি শান্ত হও। আর তখন এদিকে সোহিনী বলে শোনো, আমাকে একটা উত্তর দিবে, আমাদেরকে কোনো কিছু না জানিয়ে তুমি এখানে কিভাবে চলে এলে, কেন চলে এলে? তখন বলে আমার কোনো উপায় ছিল না সোহিনী, তুমি তো জানো যে আমি কতটা দাঁড় দেনায় জড়িত। আমি যদি সেখানে থাকতাম সত্যি আমার কোনো বিপদ হয়ে যেত। আমি ওখানে ছিলাম না বলেই তুমি ওই বাড়িটাতে থাকতে পেরেছো, তুমি একটু বোঝার চেষ্টা করো। তখন বলে কিন্তু তোমার এত ঋণ হলো কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তখন বলে কতদিন আমার কাজটা নেই বলো তো, আমি তো বসে বসে খাচ্ছি, আর বসে খেলে তো কুমোরের ধনও তো একদিন ফুরিয়ে যায়, আর এটা তো সামান্য টাকা। তখন সোহিনী বলে প্রথম কথাটা দেখো, আমি যদি চাইতাম না তাহলে তোমার সম্পর্কে তোমার বাড়িতে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু তুমি আমাকে জানাওনি। তোমার যে একটা ফ্যামিলি আছে তুমি তো আমাকে জানাওনি, আমি প্রথম থেকে কিছু জানতাম না, আমি জেনেছি অনেক পরে। আর তখন বলে সোহিনী তুমি মেয়ের সামনে এসব কি শুরু করেছো বলো তো? সংসার দেখলে তো সংসারে কি ছিরি, ও আমাকে চাই না, ও যাকে চায়। আচ্ছা মা, তুমি একটা কাজ কর, তুমি যাও পড়াশোনায় গিয়ে বসো। এই বলে সোহালিয়াকে অন্য রুমে পাঠিয়ে দেয়, আর সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে চন্দ্র বলতে থাকে তোমাকে আমার সবটুকু দিয়ে আমি ভালোবেসেছি। আর তখন বলে ভালোবাসা? তখন বলে যে ভালোবেসেছো দেখেই এভাবে আমাদেরকে না বলে চলে এসেছো তাই তো? চন্দ্র তখন বলে আরে বাবা, আমি তো এবার বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে তোমার কাছেই যেতাম। আর তখন বলে আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বাড়িটা তো তোমারই, তুমি তো তাই বলেছিলে। আর তখন বলে আরে বাবা হ্যাঁ আমাদেরই ছিল, কিন্তু ওই যে নতুন তো কিনে নিয়েছে সেই বাড়িটা, তুমি বুঝতে পারছো না যে ও দেখছিল তো বাড়িতে, আমি যখন বাড়ি থেকে চলে গিয়েছিলাম তখন তো ওদের হালের অবস্থা ছিল, তার জন্য নতুনের কাছে বাধ্য হয়ে বাড়িটা বিক্রি করেছে। এটা তো আর আমি জানতাম না রে বাবা, আমি জানতাম বাড়িটা আমাদেরই আছে, তার জন্য এসেছিলাম যে বিক্রি করতে। আর তখন সোহিনী বলতে থাকে কিন্তু ওখানে গেলেই তো লোকজন আবার আমাকে টাকার জন্য ধরবে, তখন আমি কি করব আর তুমি কি করবে? তখন বলে সেটা তো আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আরে বাবা, এখান থেকে যদি কিছু টাকা অন্তত না নিয়ে যায় তাহলে তো ওদের মুখটা আমি বন্ধ করতে পারবো না। তখন সোহিনী বলে কিন্তু এভাবে কতদিন আমরা হোটেলে থাকবো, হোটেলে থাকতে গেলেও তো টাকা লাগবে, সেই টাকাটা কোত্থেকে আসবে সেটাই তো আমি বুঝতে পারছি না, আমার তো আর নিজের বলতে কিছু নেই, সব কিছু শেষ হয়ে গেছে। তখন চন্দ্র বলে সোহিনী এই মুহূর্তে আমি রোজগার করি না, কোত্থেকে টাকা আনবো বলো তো? তখন বলে এসব কথা তুমি আমাকে কেন বলছো, সেটার দায়িত্ব তো আমার নয়, আমি তোমার বউ, তুমি কোত্থেকে টাকা আনবে সেটা আমি কি করে জানবো? কিন্তু টাকা না দিলে কাল থেকে এখানে আর আমাদেরকে থাকতে দেবে না, আমি জানি না, তুমি যেখান থেকেই হোক টাকাটা জোগাড় করে নিয়ে আসো, বাড়ি যাও, বাড়ি গিয়ে ঝামেলা করো, টাকা আদায় করো। আর তখন বলে হ্যাঁ আমি টাকা আদায় করতে চাইলেই ওরা আমাকে টাকা দিয়ে দিবে। তখন বলে দিতে বাধ্য হবে। এরপর বলে তুমি তো প্রথম থেকে সেই পথটা মেরে রেখেছো, আর বলে বানিয়ে বানিয়ে তো অনেক কিছু বলেছো আমার সম্পর্কে, আমি যে তোমার স্ত্রী নই সেটাও বলেছো। তখন তো আর ওই বাড়িতে গিয়ে আমি কোনো রকম তোমার বউর অধিকারে আমি ওই বাড়িতে থাকতে পারবো না, একবার যখন সেটা বলেই ফেলেছো, বা আমিও বলেছি যে আমি আমার বউ নই, তাহলে তখন তো ওই বাড়িতে কেউ আমাকে থাকতে দেবে না, তাই না? চন্দ্র তখন বলে ওখানে তুমি থাকতে যাবে কেন, ওখানে তো মহারানী, বুঝো না, ওখানে ও যা বলে তাই হয়, আর তার যে যা করায় সবাই তাই করায়। আর তখন বলে আমার বন্ধুর কাছ থেকে টাকা পয়সা নিয়ে সংসারটা দাঁড় করিয়েছে, আর ছেলে মেয়েগুলোকেও মানুষ করেছে। এরপর বলে যে সেটাই তো স্বাভাবিক, ছেলে মেয়েগুলো তো অন্তত মানুষ হয়েছে তাই না, তুমি তো কিছুই করতে পারো না, তোমার 3টি ছেলে মেয়ে রেখে তুমি অন্য একজন মহিলার সঙ্গে চলে এসেছিলে। চন্দ্র তখন বলে আরে তুমি তো আমার বউ নাকি, আর তা এইভাবে কথা বলছো কেন, তোমার ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। তখন বলে নিরপেক্ষ ভেবে
মানে বলে গেলতে গেলে তো সেটাই অন্যায়, তাই না? সেখানে আমি আনমেরিড একটা মেয়ে ছিলাম, তোমার বউ বাচ্চা ছিল, আর তোমার সংসার ছিল। জানলে কিন্তু আমি কোনো দিনও তোমার সঙ্গে সংসারে আসতাম না, কিছুতেই না। তুমি সেটা আমাদেরকে জানাওনি, আমাকে জানাওনি। আমার বিবেক বুদ্ধি না তোমার মতো এখনো পুরোপুরি লোপ পায়নি, একটু হলেও আছে। তারে আমার খারাপ লাগে, আমার খুব খারাপ লাগে। আর সব থেকে খারাপ লাগে তোমার বউ কমলিনীর জন্য। তখন বলে, ও কথা বলো না, বুঝতে পেরেছো? আমার বউর জন্য খারাপ লাগে, আমার বউ আরেকজনের সঙ্গে জুটিয়ে প্রেম করে যাচ্ছে, আর আমার বউর জন্য খারাপ লাগছে। তখন হেসে দিয়ে বলতে থাকে যে সেটা তুমি বানিয়ে বলছো না সত্যি প্রেম, সেটাই তো বুঝতে পারছি না। তখন বলে, এই কথা বাতাসে কান পাতলে শোনা যায়। তখন বলে, দেখোনি যে ও কীরকমভাবে সাপোর্ট করে কথায় কথায়। আমার বড় ছেলে আর বড় বৌমা একেবারে তিতি বিরক্ত হয়ে গিয়েছে, একেবারে এই সম্পর্কটা মানতেই চায় না। ওরা ওদের বাবাকেই চায়, বাবার পক্ষেই আছে, কিন্তু ওর মা তারপরেও তো স্বেচ্ছাচারী করে যাচ্ছে দিনের পর দিন। তখন সোহিনী বলে, দেখো একটা সোজা কথা বলছি, এখন তো আর নতুন করে কিছু ঘটবে না। আমাদের একটা মেয়ে হয়ে গিয়েছে, মেয়ের জন্যই বাধ্য হয়ে তোমার সঙ্গে আছি, তা না হলে আমি কখনোই থাকতাম না। তখন বলে, এই কথা বলো না সোহিনী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তখন বলে, ছাড়ো আমাকে, বলতে লজ্জা করছে না তোমার? যদি হবে তাহলে আমাকে কোনো কিছু না জানিয়ে এভাবে চলে আসতে পারতে না, সব কথা বলোনি আমাকে। আর তারপর সবটা শুনে চন্দ্র অবাক হয়ে সোহিনীকে জড়িয়ে ধরলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন বলে, তুমি এই যে যা যা বলছো না সবটা মিথ্যে বলছো, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে বলছো। তখন বলে, তোমার জন্য চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছি যাতে করে আমাকে কেউ খুঁজে না পায়, আর তুমি এখন এই কথা বলছো। এরপর সোহিনী বলে, তখন না আমার বাবার না অনেক টাকা ছিল, তুমি সেটা দেখেছিলে। তুমি দেখেছিলে যে আমার বাবার অনেক টাকা, আমার বাবার টাকায় তুমি বসে ফুটাঙ্গি করতে পারবে, আর তুমি সেটাই করেছো। আমার বাবার টাকায় বসে বসে খাবে বলে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, আর আমাকে এসে এমন একটা ভাব দেখালে যেন তুমি আমার জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছো। কিন্তু না, তুমি আমার জন্য চাকরিটা ছাড়োনি, তুমি চাকরিটা ছেড়েছিলে যাতে করে তোমার ফ্যামিলির লোকজন যে জানতে পারে, ওরা কেউ যেন জানতে না পারে যে তুমি কোথায় আছো। তুমি আর কতই বা রোজগার করতে? তুমি ওই যে বললেন না একটা কথা যে কুমিরের দন বসে খেলেও শেষ হয়ে যায়, তোমারও ঠিক সেই অবস্থাই হয়েছে। আমার বাবার টাকায় তুমি শুধু বসে বসে খাওনি, তুমি আমার বাবার টাকায় দিনের পর দিন ফুর্তি করেছো, দিনের পর দিন আমার বাবার টাকা উড়িয়ে সেটাই আমি দিনের পর দিন বসে বসে দেখেছি। আর ঠিক সেই কারণে আজকে আমাদের এই দিনটা হয়েছে, আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে। আর তখন বলে, তুমি আমাকে ভালো মন্দ কথা বুঝিয়ে বোকা পেয়ে আমার ব্যাংক থেকে, আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছিলে, আর ঠিক সেই কারণেই আজকে এখানে আসতে হয়েছে, পথের ভিখারি হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমি ভুলে যাব না যে তুমি আমাকে কতটা ঠকিয়েছো। আমি ছাড়বো না তোমাকে, কিছুতেই ছাড়বো না, যদি দরকার হয় আমি তোমাকে। আর তখন চন্দ্র বলে, শোনো, ছাড়বে না তো কি করবে, এটা আমার শহর, আমি যা করব তাই হবে। আর তখন বলে, তাই নাকি, এত বড় কথাটা তুমি বলতে পারলে? আর তখন বলে, ওই দেখো সোহিনী, নিজেদের মধ্যে রাগারাগি করে তো কোনো লাভ নেই, কি মুশকিল, নিজেদের মধ্যে কি রাগারাগি করে সত্যি কোনো লাভ আছে? দেখো, একটু যদি সংযত আর একটু কিছু করা যায়, লড়া যায়, তাহলে আমি তো বললাম এখান থেকে কিছু টাকা জোগাড় করে তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। তখন বলে, তার মধ্যে টাকাটা দেবে কে শুনি? তোমাকে টাকাটা জোগাড় করতে হবে। আমি কেন জোগাড় করতে যাব টাকা? হ্যাঁ, তুমি টাকা জোগাড় করবে। তখন বলে, আমি তো তোমায় আসতে বলিনি, তুমি নিজের ইচ্ছেতে এখানে এসেছো, অতএব তোমার এই টাকা জোগাড় করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তখন বলে, আর তোমাকে যে খুঁজতে এসেছি সেটা কোনো কথা নয়, তাই না? আর তখন বলে, আরে শোনো, ওই বাড়িতে যখন এরপর থেকে যেতে হবে না, দয়া করে তোমার বোকা মেয়েটাকে নিয়ে যেও না, সোহালিয়া মেয়েকে নিয়ে যেও না, ও একটা বোকা, ওখানে গিয়ে ফসফস করে সমস্ত কথা বলে দেয়, আর সেটা শেখাতে তো পারোনি কিছু। তখন এ কথা শুনে সোহিনী তখন বলে, আমার তো আমার মেয়েকে কিছু শেখানোর নয়, আমাদের কিছু শেখানোর নয়, তবু আমাদের মেয়েদেরকে শেখাতে হচ্ছে, আমাদের মেয়েকে শেখাতে হচ্ছে, তোমার মতো বাবার পাল্লায় পড়ে শেখাতে হচ্ছে। সোহালিয়া বা কেন সেখানে যাবে, বা মেনে নিবে? এতদিন পরে জানতো যে ওর বাবার একমাত্র মেয়ে, আর এখন সেখানে গিয়ে কি দেখতে পারলো যে ওর বাবার আরও 3টি সন্তান আছে, বড় বড় একটি পুত্রবধূও আছে। একবার ভেবে দেখেছো? আমার মেয়েটা কিন্তু এসব কিচ্ছু জানতো না, আমার মেয়েটার মনের উপর কতটা চাপ পড়ছে। আর তখন বলে যে, তুমি নিয়ে যেতে বারণ করবে কি? আমি কোনোদিন ওই বাড়িতে আমার মেয়েকে নিয়ে যাব না। একটা কাজ করো, হোটেলের যা কিছু খরচা, হোটেল ভাড়া দিয়ে চলে যাও, আর পরিষ্কার করে আমাকে এই কথাটা জানিয়ে যাও যে ঠিক আমাদের এখানে আর কতদিন থাকতে হবে। চন্দ্র তখন বলে যে, শোনো, আমি বললে তো ওরা টাকা দেবে না, তবে হ্যাঁ,
তো কমলিনী কিন্তু দয়ালু মেয়ে। তুমি যদি কমলিনীর কাছে যাও আর গিয়ে কিছু টাকা চাও, গিয়ে বলো যে আমি তো এই শহরে নতুন, আমি তো কিছু জানি না, আমাকে টাকার দরকার পড়ছে, তা আপনি আমাকে কিছু টাকা ধার দিন। আর তখন সোহিনী বলে, এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার নামে এতগুলো মিথ্যে এলিগেশন দিয়েছো, তারপর তোমার কি মনে হয় কমলিনীর কাছে আমি গিয়ে টাকা চাইবো আর কমলিনী আমাকে দিয়ে দিবে? কেন কেন টাকার দায়িত্ব তোমার, তুমি কোথা থেকে জোগাড় করবে সেটা তোমার দায়িত্ব, আমি তো তোমার বউ। আর তখন বলে সোহিনী, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না, আমাকে ওরা টাকা দেবে না। তখন বলে তোমার মা দেবে, তোমার মা টাকা দেবে, তুমি তোমার মায়ের কাছ থেকে গিয়ে টাকা আদায় করবে। কিন্তু একটা কথা তোমাকে আমি স্পষ্টভাবে জানাচ্ছি, তুমি যদি টাকা ম্যানেজ করতে না পারো তাহলে আমার আঙুলটাও কিন্তু বাঁকাতে হবে। তখন চন্দ্র বলে, ওই দেখো তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি গো, কি আশ্চর্য। তখন বলে, ভয় দেখাচ্ছি, আরেকটা কথাও বলছি, এবারও যদি তুমি ভয় না পাও তাহলে কিন্তু সাবধান করছি, ভয়টা পাওয়ার চেষ্টা করো। একটা কথা শোনো, তোমার সঙ্গে থাকতে থাকতে না তোমার মতো অনেকটা নিচে নেমে গিয়েছে, তুমি আমাকে অনেকটা নিচে নামিয়েছো, আমার চরিত্র কিন্তু তুমি পুরোটাই পাল্টে দিয়েছো। তোমার মতো একটা অপরাধীর সঙ্গে থাকতে থাকতে আমি আর এখন অপরাধী করতে না ভয় পাই না, অপরাধ করতে ভয় পাই না, কিন্তু আমি তো সেরকম ফ্যামিলির মেয়ে ছিলাম না। দেখো শুধুমাত্র আমাদের বাচ্চার কথা ভেবে দিন আমি সব কিছু অ্যাডজাস্ট করেছি, তোমার অনেক কিছু মানিয়ে নিয়েছি, অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আর সহ্য করতে পারছি না। আজ একটা কথা বলছি, এখন যদি তুমি আমার সাথ না দাও তাহলে কিন্তু তোমার বিপদ আছে। আর তখন বলে, তুমি আমাকে কি থ্রেট করছো, তুমি আমাকে চার্জ করছো? বলে, আমার যেটা শুধু বলা ছিল আমি সেটা তোমাকে বলে দিয়েছি। তখন বলে, ঠিক আছে আমি দেখে গেলাম। আর তখন বলে, দাঁড়াও, এই বলে হাতটা ধরে নেয় আর বলে, কোথা থেকে আমাদের খাওয়া দাওয়া চলছে, কোথা থেকে আমাদের থাকা খরচা চলছে, এই কোনো কিছু জানার দরকার নেই তোমার, প্রয়োজন মনে করছো না তুমি? আর তখন বলে, আরে বাবা তখনই জানতাম, যদি তুমি আমার পারমিশন নিয়ে আসতে, তা তো নিয়ে আসোনি। আর তখন বলে, বেশ করেছি, আমি তোমার পারমিশন নিয়ে আসিনি, পারমিশন নিলে তো তোমার এই রূপটা আর দেখতে পারতাম না, এই দৃশ্যটাও দেখতে পারতাম না, আমার চোখ তো একদম সার্থক হয়ে গেছে, তাই না? তোমার ফাঁদে পা দিয়ে তোমার শেখানো কথাগুলো বলে ওই বাড়িতে বলে এসেছি, সেটা আজকে বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। চন্দ্র তখন বলে, ওই দেখো সোহিনী, তুমি রাগ করছো কেন বলো, বুঝাবুঝি তো আমাদের মধ্যে কেটেও যায়, তাই না? স্বামী স্ত্রীর মধ্যে তো হয়ই, তাই বলে কি তুমি এত রাগারাগি করবে? বলো, রাগারাগি করে তো আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, নষ্ট করে দিবে আমাদের সম্পর্কটা। যে দেখো সোহিনী, তুমি যবে থেকে আমার জীবনে এসছো ভুলেও কিন্তু অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি। সোহিনী বলে, খবরদার, আমি তোমাকে আর বিশ্বাস করি না, যেদিন আবার কোনো একটা কিছু পাল্টাবে সেদিন বুঝতে পারবো যে তুমি কতটা সাংঘাতিক মানুষ। দেখলাম তো তোমার ফ্যামিলিকে, তোমার ফ্যামিলি, তোমার বউ, তারা কিন্তু যথেষ্ট ভালো মানুষ। তোমার বউ আজকে তোমাকে স্বীকার করে না, তোমার সঙ্গে থাকতে চায় না, একদম বেশ করে। তোমার মতো একটা মানুষের সঙ্গে থাকা, মানে থাকা, তোমাকে স্বীকার করা, সেটা যায় না। ইন্দ্র বলে, তুমি কিন্তু আমাকে অপমান করছো। বলে যে আমার থেকে অপমান ছাড়া তুমি আর কি বা পেতে পারো বলো। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে আসি তাহলে, এই বলে চলে যেতে লাগলে। আর তখন বলে, কোথায় যাচ্ছ, এই বলে কলারটা চেপে ধরে আর বলে, আমি তোমাকে বললাম না যে এখান থেকে যেতে হলে টাকাটা তোমাকে দিয়ে যেতে হবে? তখন বলে, বিশ্বাস করলে রাতে, আরে বাবা আমার কাছে তো শুধু গাড়ি ভাড়াটাই আছে, তারপরে আবার কুর্চির কাছ থেকে চেয়ে এসেছি। আর তখন বলে, তাহলে বাকি টাকাটাও তুমি কুর্চির কাছ থেকেই চেয়ে আনবে। আর তখন বলে, তুমি নিশ্চয়ই ভালো করে জানো যে এই হোটেলে টাকা খাওয়াটা কতটা খরচা, তুমি না হলে জেনে যাও, কালকের মধ্যেই তুমি এই হোটেলে সমস্ত টাকা, আমাদের থাকা খাওয়ার জন্য যেই টাকাটা খরচা হয়েছে সেটা পেমেন্ট করে দিবে।